আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অতি সুপরিচিত আমি বাউল ময়েজ আলী আপনাদের সামনে আজকে যে গানটি নিয়ে উপস্থিত হয়েছি, সে গানটি হলো হাসি পাগলি। সে গানটি হলো হাসি পাগলি। ফরিদপুরে বসত করত ইজ্জত আলী নাম। সেই ইজ্জত আলীর কথায় আমি তুলে ধরিলাম। ইজ্জত আলী বড়ই গরিব মানুষ, জমা জমি নাই। বর্তমানে ইজ্জত আলী কামলা বেচা খায়। বাজাও আমার জন্তিওয়ালা গো, আমার তালে তাল মিশাইয়া রে। ইজ্জত আলী করছে বিবাহ গরিব ঘরের মাইয়া। গরিব ঘরের মাইয়া আনছে গয়তি সুন্দরী দেখিয়া রে। ইজ্জতের বউটা বড় সুন্দরী, ইজ্জত আলী বড়ই খুশি বউটা দেখিয়া। দুটা বছর ঘর করিল নববধূ লইয়া। হঠাৎ করে বউয়ের গর্ভে সন্তান এসে যায়। 10 মাস 10 দিন পরে দেখেন গো সন্তান দুনিয়াতে পৌঁছায় রে। দশ মাস 10 দিন পরে গো যখন সন্তান গেল হইয়া, এই তো রাতে জন্ম নিল কন্যা সন্তান হইয়া। দেখতে মায়া বড়ই সুন্দরী, ও গো প্রাণের ভাই। ইজ্জত আলীর মেয়ের কথা গো আমি কি বলবো সবাই রে। ছোটবেলা হইতেই মেয়েটা স্বাস্থ্য ভালো ছিল। দিনে দিনে মেয়ে দেখেন বাড়িতে লাগিল। প্রতিবেশীটাই না লয় কোলে, আদর করিয়া। ছোটবেলার হইতে মেয়ে গো সদায় হাসত খিলখিলাইয়া রে। সদাই মেয়ে হাসত গো বলে, নাম রাখলো হাসি কইয়া। হাসির কথা এই সবাতে গো আমি দিব যে বলিয়া রে। বাবাইও মোর জুরিওয়ালা, যাক ইজ্জত আলীর মেয়েটা ছোটবেলা থেকে খুব সুন্দর, স্বাস্থ্য ভালো, এবং কি সব সাজগোজ করে রাখে। তাই গ্রামের যত লোকজন আসে সবাই আদর করিয়া ওই ইজ্জত আলীর মেয়েটাকে কোলে লয়, এবং কি কোলে লইলে খিলখিল করে হাসে। তাই ছোটবেলা থেকেই প্রতিবেশী মা বাবা এরা নাম রাখলো হাসি বিবি। ছোটবেলা থেকে হাসতে বলেই তার নামই রাখা হলো হাসি বিবি। নামটা তাহার রাখলো গো দেখেন হাসি বিবি কইয়া।
আস্তে আস্তে হাসি বিবি যাইতে থেকে বড় হইয়া, আস্তে আস্তে 11 বছর বয়স যখন হাসির হইল, কলেরা রোগ আইসা হঠাৎ গো হাসির মাওটা মরে গেল রে। হাসি গেল এতিম হইয়া, গেল তাহার মাও মরিয়া রে, হাসি গেল এতিম রে হইয়া। 11 বছরের গো হাসি যৌবনে পাও দিয়া, দিনে দিনে রূপ যাইতেছে দ্বিগুণে বাড়িয়া। ইজ্জত আলী চিন্তা গো করে ঘরেতে বসিয়া, বিবি সারা কদিন যাব এইভাবে কাটাইয়া, আবার আমি করব গো বিয়া। ভালো একটা মাইয়া পাইয়া রে, আবার আমি করব রে বিয়া। চিন্তা করতেছি এমন তো অবস্থায় একটা মেয়ের মা হইয়া আমার বিবাহিতা স্ত্রীটা মারা গেল। এদিকে মেয়েটাও তো বিয়ার উপযুক্ত হয়ে গেছে, এখন ভালো একটা কাজ আসলে মেয়েটা একটা বিয়ে দিয়ে ফেলতে হবে। তাই এদিকে আমার তো একটা বউরও দরকার। ওই গ্রামেই 7 ভাইয়ের 1 বোন, 7 ভাইয়ের 1 বোন, 7 ভাইয়ের অবস্থা মোটামুটি কোন রকম চলে। এদিকে যে বোনটা খুব দরজা, খুব তুখর। ইজ্জত আলী চিন্তা করতেছে আমার তাপন বলতে পৃথিবীতে কেউ নাই, তাই ওই 7 ভাইয়ের বোনটা আনলে কথায় বার্তায় কাজে কর্মে আমারটাই গাবো। প্রস্তাব দিল, তারা রাজি হইল যে ইজ্জত আলী গরিব লোক হলেও লোক হিসাবে খুব ভালো, যাই যদি ইজ্জত আমাদের বোনটা নেয় আমরা রাজি আছি। দোন পক্ষ রাজি হইয়া বিয়া গেল হইয়া, ইজ্জত আলী বউটা তখন বাড়িতে গেল লইয়া। বউয়ে তখন দইলাই উঠল গো গরে, স্বপ্নে দেখিয়া রে। মেয়ে দেখা জ্বলে উঠল ওই না সতাই মায়ায়, সতীনটা মরিয়া গেছে গো, সতীনের মেয়ে মরে নাই রে। এইভাবেতে দেখেন ইজ্জত আলী নববধূ লইয়া, সুখে তাহার দিনই গুলি যাইতেছে চলিয়া, হাসির কথা আর ভাবে না। গিয়াছে বলিয়া ইজ্জত আলী মাঠে যখন যায় কাজ করবার লাগিয়া, সতাই মায়ে হাসিকে তখন চোখ রাঙ্গাইয়া চায়, ভালো ভালো আদর করে গো যখন ইজ্জত বাড়ি যায় রে। যখন ইজ্জত বাড়িতে আসে মাটিতে কাজ করিয়া তখন খুব ভালোভাবে আদর দেখায়, ইজ্জত যখন বাড়িতে না থাকে তখন মেয়ের দিকে চোখ রাঙিয়ে চায়। এমন তো অবস্থায় পরের ঘরেও মনে করেন যখন 16 বছর বয়স হয়ে গেল, হাসির যখন 16 বছর বয়স হইল, পরের ঘরেও 3টা সন্তান হয়ে গেল। সন্তান হওয়ার পর হঠাৎ করিয়া ওই ইজ্জত আলীর আবার বেদনা বেরাম ছিল, বেদনা বেরাম বেশি হইয়া দ্বিগুণে বাইরা। হাসির বয়স যখন 16 বছর গো, তখন ইজ্জত যায় মরিয়া রে। ইজ্জত আলী মরে গো গেল ও গো প্রাণের ভাই, এখন দেখেন হাসি বিবির গো আপন বলতে কে হই নাই রে।
পরদিন এই বাদেতে তাইতেছে পুরাইয়া সাত মামায় খানা দেয় তার আপনে বাগনা বাগনি নিয়া হাসিকে তারা দেয় না গো খাইতে কাপড় সুপর যা কিছু গো লাগে মামা দেয়া নিয়া হাসি সদায় দিন কাটায় গো দেখেন সিরা কাপড় পরিয়া রে এমন হইল ভাইরা বলতেছে বোন তোর স্বামীর জমি জমা ছিল না কোন রকম একটু বাড়ি এখন তোর সৎ মেয়ের ভরসাতেই বাদ দে তোর সৎ মেয়া হোক খাক নয় না খাক তার চিন্তা হ্যাঁ করবো তোর পোলাবান গুলা তোর যে সুসন্তান গুলা এগুলা তুই মানুষ করে ওই মেয়ের কথা বাদ দে আগের ঘরের মেয়ে ওগুলা তো আমার চিন্তা ভাবনার কাজ নেই এখন হাসিকে কে কাপড় দিবে কে ভাত দিবে এমন তো একটা অবস্থায় বললো সৎ মায়ের যখন কাপড় পড়তে পড়তে মানে ছিঁড়া নোংরা হয়ে যায় তখন ওই কাপড়টা খুইলা ওই হাসিকে দেয় এর আগ পর্যন্ত ভালো একটা কাপড় আর হাসিকে দেওয়ার মতো কোনো লোক ওই গ্রামে আর নাই সতাই মায়ে চিন্তা গো করে হাসিরও লাগিয়া কোন জায়গা ঠিকায় আবার আসে না তো বিয়া পাড়ার যুবক সদাই গোরে গো হাসির রূপে পাগল হইয়া রে রূপের জন্য পাগল হইয়া সবাই আসে যায় হাসিকে তো নিয়া যায় না গো কেহ অচিনা জায়গায় রে হাসির মায় বলে তোরা কেন আমার বাড়িতে ঘুরাঘুরি করস যুবক ছেলে হইয়া আমি কিন্তু টের পাই সবই কারণ হাসি তো বড় হইছে বুঝবার মতো বয়স হয়েছে বিয়ার বয়স হয়ে গেছে আর হাসির তো রূপ খুব দেখতে খুব সুন্দরী মন পাগল হয়ে যায় তাই না তোরা হাসিকে পাইতে পারস কিন্তু তার বিনিময়ে আমার কিছু টাকা দিতে হবে সৎ মায়ের চিন্তা করলো যে সৎ মেয়ের উপরে ট্যাগ কামাইরা কিছু পয়সা পাতি কামাই করে লই জীবনে ইজ্জত গেলে সৎ মেয়ের যাবো আমার কি আমার তো কিছু আসা যায় না ওয়ারির টাকা দিয়া এই সন্তানগুলো আমি লালন পালন করে মানুষ করবো আমার নিজের সন্তান হঠাৎ এমন একটা ছেলের কাছে বলছে সে ছেলেটা ওই হাসিকে বোনের মতো ভালোবাসত হাসির কাছে যাইয়া তখন বলতেছে বুঝাইয়া শোনা শোনা ও গো আফা তোমারে দেই কইয়া তোমার মায়ের সর্বনাশা গো কথা আমায় দিল কইয়া রে এখনো তোমার সময় গো আছে দেরি কইর নাই মাতবরের বাড়ি চলে যাও বিকাল বেলায় জানাইয়া আসো তারে তোমার ক্ষতি হইতে পারে জানাইয়া আসো তারে কথা শুনে হাসি গো তখন মাতবরের বাড়ি যাইয়া সৎ মায়ের কথা বলতেছে যে কাঁদিয়া শোনেন শোনেন মাতবর সায়া সা যদিও বাপ গেছে মরিয়া আপনারা বাইসায় আছেন গো আমায় দেখেন একটু চাইয়া রে কারণ ওই গ্রামে এক মাতাবর আছে খুব বিচারক ন্যায্য বিচারক তার কাছে বলতেছে চাচা যদি আমার বাবা মরে গেছে কিন্তু গ্রামবাসী আমার মরেনি আর আমার বাবা আজীবন আপনি করে কাজ টাজ করে খাইতো বাবা মরে গেছে বলেই আর আমি এত দুঃখে কষ্টে থাকি কোন হালে কি আসি না আছে আপনি একবারও বললেন না আমার সৎ মা আমার ইজ্জত মারার জন্য সে চেষ্টা করতেছি আমাকে দেয়া পয়সা রুজু করে খাবে মাত্র রোজা শুনতেছি তুমি খুব দুঃখে কষ্টে দিন কাটাও যাই তুমি অসুবিধা মনে করো তাহলে কাজ করো
কালকে তুমি আমার বাড়িতে এসে পড়ো। আমার 4টা ছেলের বউ আছে, 2টা মেয়ে আছে, আমি বিয়ে দিয়ে ফেলছি। তোমার মতো আরেকটা মেয়ে থাকলে আমার ভাত কাপড়টা লালন পালন করার লাগতো। তুমি এসে পড়ো। যদি তোমাকে বিয়ে দিতে আমার 2-1 হাজার টাকা লাগে, আমার কেটের থেকে দিয়া আমি তোমাকে বিবাহ দিয়ে দিব। তবু আমরা বাইসে গ্রাম গাওয়ালির লোক বাইসে থাকতে চাই না যে একটা গ্রামের ইজ্জত যাক বা একটা মেয়ের ইজ্জত যাক। পরের দিনই হাসি বিবি গো গেল মাতবরের বাড়িতে রে। মাতবরের বাড়িতে যখন বসে রাতেরও বেলায় 4 ছেলেকে ডাইকা বলছে মাতবর বেটায়, তোমরা বাবা যাও শুনিয়া গো, যাইও না বলিয়া আসইতে এই না হাসি গো তোমাদের বুন গেল হইয়া রে। এভাবে যার কেউ না আসে আসি আল্লাহ মালিক সাই, ওকে লালন পালন করলে ইজ্জত যাবে নাই, লে কি হবে আল্লাহর দরবারে। এতিমকে যে দয়া করে লে কি হবে আল্লাহর দরবারে। বাবা তোদের একটা বোন থাকলে লালন পালন করার লাগতো, বিয়ে সাথে দেন লাগতো। তাই এই ইজ্জতের মেয়েটা আজ থেকে আমাদের এই বাড়িতেই থাকবে। ওকে 2-1 হাজার টাকা লাগলেও একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। আর বলতেছে বাবা এই ইজ্জতালী মেয়ের জন্য কালকেই বাজার থেকে একটা শাড়ি কাপড় কিনে আনবা। কারণ আমার বাড়ি থাকলে আমাদের ছেলেবেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে খাপ খাওয়াই রাখতে হবে, যাতে ভালো একটা কাপড় চোপড় পরলে একটা ছেলে দেখে যেন ওকে পছন্দ করে, তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া যায়। যুবতী মেয়ে মাতবরের ছেলে চাকরি গো করে দূর দেশে যাইয়া, সেই দেশেতে সেই দেখেন দোস্ত লইছে বানাইয়া, একদিন দোস্ত আসছে গো লইয়া, বাড়ি গেছে চিনিয়া, মাঝে মধ্যে ওই দোস্তে আসে দেখার লাগিয়া। ওই না দোস্তে একদিন গো দেখেন তাহার আর দোস্ত লইয়া, ওই মাতবরের বাড়ি আসছে গো দেখেন বেড়াইবার লাগিয়া রে। ওই মাতবরের ছেলে চাকরি করতে যাইয়া অনেক দূরে বন্ধু বানাইছে। সেই বন্ধু আবার পর গাছ এক বন্ধু নিয়ে, তার যে বন্ধু সেই বন্ধু নিয়ে আসছে। বন্ধু যেখানে চাকরি করে আমার যে বন্ধু আছে সে তো বাড়িতে গেছে, তাগো বাড়িতে আমি কয়েকবার গেছি, কাম কাজও নাই, মনটা ভালো লাগতেছে না, চলেন যাই সে বন্ধুর বাড়িতে বেরিয়ে আসি। গেলে তারা খুব আদর যত্ন করে, তার বোনগুলাও মানুষ খুব ভালো, এবং কি তার ভাই বউগুলা তার ভাইগুলা খুব সরল মানুষ, মাতবর খুব সরল মানুষ। বেড়াইতে গেছে, সাথে যে গেছে পরগাছা বন্ধু এই একটা যুবক, বিয়ে শাদী করে নাই, চাইছে এরা খুব ভালো, স্বাস্থ্য ভালো। যে বাংলা করে বসছে দেখি একটা মেয়ে ওই বাড়ির কাজ করতেছে, দুয়ার ছুটতেছে এবং কি গরু চারিতে পানি দিতেছে। এত সুন্দর চেহারা সচরাচর পুরুষ দেখলে পাগল হয়ে যায়। তাই বলতেছি দোস্ত, মাইয়া আমি জীবনে বহু দেখছি, কিন্তু এত সুন্দরী মেয়ে আমি জীবনে দেখি নাই। এই মাই এটা কি বোধ করি মন্ডলের মেয়ে হবে। মাতবরেরও কাছে গো রাত্রে জিজ্ঞাসা করিয়া, মাতবরে বলে প্রতিবেশী একটা গরিবেরও মাইয়া, 6 মাস যাবৎ আমার বাড়ি গো মাইয়া, তাই খায় যে কাজ করিয়া রে।
মেয়ের মতো রাখিতেছি যতন করিয়া, টাকা লাগলে নিজেই দিয়া গো রে, দিব একটা বিয়া রে। কথা শুনে ওই না গো বন্ধু বলতেছে ভাবিয়া, এ পর্যন্ত আমি দেখেন করি নাই কবিয়া, দয়া করলে হইতাম গো রাজি। তাওর কাছে বলতেছে, তাওই সাহেব আপনার বাড়িতে আমি আর আসিনি কোনোদিন, এই বন্ধুর সাথে আমি নতুন আসছি, তবে আমার সয়সম্পত্তি নাই, আমার কাজের উপরে সংসার চলে, সত্য কথা। আর লোক হিসাবে আমার বন্ধুকে জানতে পারেন আমি কিরকম লোক। তো মেয়েটা যদি দেন আমার কাছে, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি 4টা পয়সা আপনার কাছে চাই না, এই মেয়েটা পাইলে আমি একটা স্বর্গ পেয়ে যাব। কেন এত সুন্দরী মাইয়া, আর এত স্বাস্থ্য ভালো, তোকে দিলে চতুর্দিকে এত সুন্দর মাইয়া তো খুঁজা পাওয়া যায় না। মাইয়া পাওয়া যায় 1000-2-1টা, মাইয়া জগতে বহুত, কিন্তু খুঁজলে মাইয়া পাওয়া যায় না। সেই মন্ডল বলল, মায়ের তো বিয়া দেওয়া দরকার। মায়েরটাকে গোপনে জিজ্ঞাসা করা হইল, ওই যে একটা ছেলে আসছে, ছেলেটা নাকি বিয়ে করে নেই, ছেলেটা তোমার জন্য প্রস্তাব দিছে, তুমি কি রাজি আছো? হাসি বিবি দেখা বলে গো আমি রাজি গেলাম হইয়া রে। পরের বাড়ি কাজ করার চাইতে স্বামীর ঘরে যাইয়া, দিনে একবার খানা খাইলে রে মনটা যাবে খুশি হইয়া রে। ছেলেটা যদি থাকে গো রাজি, দুজনের মতো গনিয়া কাবিন হইল, ছেলেটায় বউ দেখিয়া বড় গো খুশি হলো, মাতবরের কাছে কয় বুঝাইয়া গো, আপনারে দেই কইয়া আজি আমার সঙ্গে দেন না গো একটু বিবাহ পড়াইয়া রে। চিন্তা করতেছি, আসছি আবার বউর জন্য আসবো, বলতেছে দেখেন কাবিন বার্তা তো হয়ে গেল, আর দেরি করে লাভ কি? আমার বন্ধু আসছে এবং আমি আসছি, তাহলে একটা মুন্সি ডাক দেয়া, বিবাহ পরে দিয়ে দেন, আমার বউটা আমি সাথেই নিয়ে একবার বাড়িতে ফিরবো। মন্ডল বলল, না বাবা তা চলবো না, কারণ আমার বাড়ির থেকে আমি এটা আমি উঠেই দিলে সমাজে আমার কোনো দায়ী করবো না। এদিকে তোমার তো বাবা একটা সমাজ জামাত আছে, মেয়েটা ভালো না মন্দ তোমার গ্রামের লোকজন কিন্তু জানে না। তুমি বাড়িতে যাইয়া 2-1জন বন্ধু বান্ধব গ্রাম গাওয়ালি নিয়ে আসো, তারপর আমি বিয়ে পরে তোমার পিছনে দিয়ে দিব। এমনকি আমার মেয়ের যা কাপড় চোপড় লাগে, কারণ আমার বাড়িতে যখন থাকতেছে এখন আমারই মেয়ে, মনে করবা তোমার শ্বশুর বাড়ি নেই, যদি আসার ইচ্ছা হয় আমার বাড়িতে আসবে, 2-1 দিন থাকবে, তারপর আবার মেয়ে নিয়ে চলে যাবে। এখন মেয়ের একটা শাড়ি এবং কি ছায়া ব্লাউজ যা কিছু লাগবো আমি সবকিছু দিয়ে দিব। কথা শুনে জামাই তখন গো বড় খুশি গেল হইয়া রে। 2 দিন পরে লোকজন লইয়া বিয়া করতে যায়, মুন্সি ডাইকা আইনা গো বিয়া পড়ায় রাত 12টায় হইল গো বিয়া। ও গো প্রাণের ভাই 2জনকে নিয়া দিল গো দেখেন বাসর সজায় রে। বাসর সজায় যখন নববধূ সুন্দর শাড়িটা পরিয়া
ঘুমটা দিয়া বিছনার মধ্যে আছে বধূ বইয়া, স্বামী দেখেন যাইতেছে ঘরে, কাছে বসলো যাইয়া বাম হাত দিয়া মাতার ঘুমটা গো দেখেন দিতে চাই ফেলিয়া রে। যাক দেখি ঘরে বাতি জ্বলতেছে, নববধূ বিছনা করে ফরজ বিছনা করে সেখানে নববধূ সুন্দর একটা শাড়ি দিছে ওই মাতবরে, শাড়িটা বধূকে সুন্দর মানাইছে, ঘুমটা দিয়া বসে আছে। আস্তে আস্তে স্বামী দিয়া কাছে বসে বিবাহিতা স্ত্রীর মাথার যে ঘোমটাটা আস্তে আস্তে ফেলে দিতেছে, মানে মুখটা ভালো করে দেখবে, মুখটা ভালো করে দেখে হয়তো দুইটা কথা জিজ্ঞাসাবাদ করবে এবং কি একটু মান অভিমান করবে। যখনই কুমড়াটা ভালাইতে চেষ্টা করতেছে, এইদিকে স্ত্রী করতেছে কি ওই বাম হাত দিয়ে কুমড়াটা মানে খুব জোর করে ধরে রাখতেছে, মুখকে গুছিয়ে দিবে না। স্বামী তখন হাসিতেছে গো দেখেন বধূর দিকে চাইয়া রে, কেউ বলে না কোন কথা, ও গো প্রাণের ভাই অভিমান করিতেছে গো দেখেন ওই বাসর সজায় রে। হঠাৎ কইরা বাহির বাড়ি গইয়া গেটা গুলি গেল হইয়া, দেখা গেল ভিতর বাড়ি গো ডাকাইতের দল উঠলো দৌড়াইয়া রে। স্বামী স্ত্রী অভিনয় করতেছে, এইদিকে অভিমান করতে করতে হঠাৎ করে ঘরের পিছনে বাহির বাড়ি একটা রাইফেলের গুলি হয়ে গেল। যখন গুলি হয়ে গেল সারা বাড়ির লোকজন মানে অতর্কিত ভাবে চমকে উঠলো, কি ব্যাপার এত একটা গুলি হইল। যাক দেখা গেল একটু পরে সারা বাড়িতে ডাকাতেরা দৌড়ে উঠা প্রতি ঘরে ঘরে ডাকাতদের দল ঢুকতেছে এবং কি বড় করে এ ঘরে সে ঘরে মারপিট করতেছে চাবির জন্য বা টাকার জন্য, হাউকাউ শুরু করে দিছে। গুলি হওয়ার পর স্বামী আর স্ত্রী বাসর করে এরা অবাক দৃষ্টিতে একজন আরেকজনকে তাকিয়ে রয়েছে, কিন্তু ঘরে যে বাতি চলতেছে ওটা ওদের স্মরণে নেই, মানে ওদের শোধ একরকম নাই। হইল কি ব্যাপার, হইল কি? কিছুক্ষণ পর দেখা গেল ডাকাতের যে সর্দার উনি আস্তে আস্তে ওই দরজার ফাঁসা দিয়ে উকি দেয়া বললো, এই ঘরে কে? দরজা খোলো। বলো আপনারা কে? আমরা ডাকাত। দরজা খোল, নচেত কিন্তু দরজাটা ভেঙে আমরা ঘরে ঢুকবো। স্বামী যে বিদেশি গো মানুষ উঠিল চমকিয়া, আপসে ঘরের দরজা গো তখন দিল যে ঘুষাইয়া রে। সর্দার বেটা ঘরে যাইয়া বলতেছে বুঝাইয়া, তোর সঙ্গে কি আছে বেটা দে নাই আমায় দিয়া। নতুন জামাই বলতেছে তখন আমার সঙ্গে তেমন কিছু তো নাই, 40টা টাকায় আছে গো হুজুর বলতেছি আপনার। তাড়াতাড়ি 40 টাকার বেটা আমায় দেনা দিয়া, তা না হলে করব গুলি এই না রাইফেল দিয়া। বয়ের ছোটে দিল রে টাকা, শোনেন প্রাণের ভাই শেষের বেলায় নতুন জামার গো গায়ের জামা খুলা নেয় রে।
খনি গো জামাই ডাকাতকে দিল দিয়া, গায়ের জামা ডাকাত বেটায় নিল যে খুলিয়া। শেষের বেটায় সরদার বেটায় কি কাজ করে ভাই, ধীরে ধীরে নববধূর কাছেতে দাঁড়ায়। মাইয়া দেইকা হইল রে পাগল, বাম হাত দিয়া নববধূর মাতার গোমটা দিল গো ফেলিয়া। থুতার নিচে হাত গো দিয়া, মুখটা দেখি চাইয়া বলে মায়াটা বড়ই সুন্দরী গো, আমায় পাগল গেল বানাইয়া রে। বলতেছে বাহ, মাথার গোমটাটা হাতটা ফেলে দিয়া, থুতার নিচ দেয়া বাও হাত দিয়া উঁচা করিয়া মুখটা দেখা বলো বাহ, জীবন এই মাইয়া মানুষ বহু দেখছি, কিন্তু এত সুন্দরী মাইয়া মানুষ, এত চেহারা মাইয়া মানুষ আমার বয়স আমি দেখিনি। পাশে হুইসাল দিল, দেখা গেল নগরের থেকে ডাকাত গুলা দৌড়িয়া ওই ঘর আইসা হাজির হইল। কি খবর ওস্তাদ? কয় মা এটা আমার বিশেষ দরকার, মেয়েটা নিয়ে আনো। স্বামী যে ছিল, স্বামী চিৎকার দিয়া ডাকাতের পায়ে পড়ে গেল, বাবা আপনি আমার ধর্মের বাপ, ধর্মের একটু কাজ করে যান, কারণ আমার নববধূর সাথে আমি একটা কথাও কইয়া দেখি নেই। আমার জীবনের প্রথম রাত লাথি দিয়া ওই নতুন জামাইকে বেড়ার মধ্যে ফেলে দিল। 4-5 জনে দইরা ওই মেয়েটাকে শূন্য করে নিয়ে গেল। মেয়েটা স্বামী স্বামী বলে শতবার চিৎকার করা শুরু করলো, কিন্তু লাভ হইল না। সারা গ্রামের লোক কেউ আর সাড়া দিল না। এখানকার ডাইল এখানেতে তাই আমি রাখিয়া, শেষের বেলায় এই কথাটা গো আমি তুলিব দরিয়া রে। হঠাৎ করে একটা বাজারে ওগো প্রাণের ভাই, অপূর্ব সুন্দরী একটা পাগলি এসে যায়। কোথায় দেখো পাগলির বাড়ি, কেউ তো নাহি জানে। পাগলির ওই রূপ দেখিলে গো মানুষ সর্বদাই ভাবে রে। এমন একটা বাজারে একটা পাগলি আসলো, অপূর্ব সুন্দরী যুবতী, তার রূপের কোনো তুলনাই নেই। এবং হঠাৎ করে খিলখিলিয়ে হাসে, হঠাৎ করে আবার হু হু করে কাঁদে। হয়তো কোনো হোটেলে ভাত তাকে সাধলে খায় না, আবার কোনো হোটেলে হয়তো ভাত থাবড়াতে নেদর দেয়। উন্মাদ পাগল, মাথার চুল হুমরা সুমরা, পরনে যে কাপড় একেবারে টুকরা টুকরা ছিঁড়া ফাড়া, খালি গিরুডিরু দিয়া, এবং কি মানুষকে কোনো কোনো মুহূর্তে কোনো কোনো সময় গালাগালিও বাড়ে। হঠাৎ করে বাজার আইসা সরকার একটা বিল্ডিং এর বারান্দায় জায়গা লইল। সারাদিন এখানে সেখানে থাকে, ওই মরা কাগজ খোটে এবং কি বিভিন্ন রকমের কাগজপাতি খোটে। রাত্রে আইসা ওই বিল্ডিং এ পড়ে থাকে। এর মধ্যে ওখানে ছোট্ট একটা দোকানদার ছিল, তার তেমন সয় সম্পত্তি নাই, থাকার মধ্যে দোকানটাই ভরসা। তার আছে একটা বোন, বোনের নাম ফুলমতি, বিয়ার উপযোগী হয়ে গেছে, আর বৃদ্ধ একটা দাদি। বাড়িতে কোন রকম শোলা দিয়া সামান্য পর্দা করা বেড়াটার আছে। ছেলেটা আবার যুবক, বিয়ে শাদী করে নাই, চাই চেহারা ভালো, ওই বাজারে দোকান করত। হঠাৎ একদিন পাগলির সাথে গো যুবকের দেখা গেল হইয়া রে। ওই বাজারের যে লোকেই দেখে থাকে শুধু চাইয়া, এত সুন্দর মাইয়া মানুষ কেন গেছে রে পাগল হইয়া।
কোথায় এই পাগলির বাড়ি। পাগলি দেখেন ওই বারান্দায় পড়ে থাকে ভাই, একটা ঘরে অনেক কর্মচারী কাজ করে সদায়, 8 জন কর্মচারী একটা মিলে যায় থাকিয়া। হঠাৎ একদিন যুক্তি করে গো দেখেন 8 জনে মিলিয়া রে। যাক, ওই বাজারে রাত্রে তেমন লোক থাকে না, ওই যে ছোট দোকানদার ও থাকে মাঝে মধ্যে, আর একটা মিলে 8 জন কর্মচারী কাজ করে দিন রাত ফেরাই থাকে। ওই পাগলি কি দেখে ওই যে 8 জন কর্মচারী একবার থাকে, একবার নজরটা একটু খারাপ হয়ে গেল। চিন্তা করলো বিনা পয়সায় নতুন মালের আমদানি হইল, এই পাগলি বাজারে থাকে, কি করা যায়? এরা যে লোকগুলা ওই মিলে থাকে এরা প্রায় লোকটি চরিত্রহীন, ভালো না, এদের চোখ ভালো না। তাই পাগলির উপর নজর বসে গেল। রাত্রি 12টা 12:30টার দিকে এরা যে বলতেছে কি ওই পাগলিকে, এই পাগলি টাকা নিবি, পয়সা নিবি, আমরা তোকে ভাত খেতে দেব, খাবি না চিরামুড়ি খাবি? পাগলি খিলখিল করে হাসতেছে, টাকা দিবি, খাইতে দিবি? আবার যার যার হয়ে কাঁদে। চিন্তা করে সর্বনাশ, এই পাগল লইয়া তো কোনো লাভ হইব না। টাকা পয়সার কথা শুই না গো পাগলি হাসে খিলখিলাইয়া রে। কোনোভাবেই হয় না রাজি গো পাগলি, ওরা কয়ে বাবিয়া রসিয়া ন হাত পা মোরা বাঁধবো জোর করিয়া, আমরা আদায় টুকু নিব গো কে রে। নসে দিব তারাইয়া 8 জনে জোর করিয়া হাত পা লইছে বাদিয়া। পাগলি বড় শক্তিমান ছিল ও গো প্রাণের ভাই, এমন ভাবে লাইতাইতেছে গো তার কাছে বিরাই দায় রে। যাক, ওই যে দোকানদার এর নাম হইল রাজা মিয়া। হঠাৎ করে পাগলিকে যখন জোর করে বাঁধতেছে ওরা, পাগলি চিৎকার করতেছে বাঁচার জন্য। এরকম তো রাজা মিয়া চিন্তা করলো কি ব্যাপার, দোকানের থেকে শুয়ে শুয়ে শুনতেছে, এ তো রাত করে ওই পাগলি কানতেছে, পাগলি এখন তুই ঘুমাই নাই। লোহার একটা রড হাতে নিয়ে দোকানের থেকে বাইরেছে, দেখি ওই 8 জনে হুড়াহুড়ি করে ওকে বাঁধতেছে জোর করে, ওর কাছে ভিড়তে পারতেছে না। তাই রাজা মিয়া দৌড়ে আইসা লাইট যখন মারছে, চিন্তা করলো সর্বনাশ, কারণ ওই রাজা মিয়ার জন্য এই বাজারে কিছুই করা যায় না, ও খুব প্রতিবাদী, কাউকে থেকে ভয় পায় না। এরা দৌড়ে গেল গা, আইসা দেখি রাজা মিয়া আইসা দেখে হাত পা বাঁধা। কি ব্যাপার, এই পাবি তোর কোনো ক্ষতি করছো ওরা? কয় না, পারে নাই, কেউ না জানলেও আল্লাহ তো জানে। কয় পাগলা কাজ কর, কি তুই তো একটা মানুষ, তোর তো বাঁচার অধিকার আছে, আমি যদি তোরা নিয়ে যাই তুই যাবি? তুমি আমার বাদ দিবে, কাপড় দিবে? এই কাঁদতেছে আবার হাসতেছে, চিন্তা করে পাগল মানুষ নিয়ে ইমান কেমন করবো, আবার ডাগুন টাগুন লাগাই দে বাড়িতে। আবার বলতে যাই 2-4 দিন রেখে যদি দেখতে পাগলামি করে তাহলে আবার তাড়িয়ে দেবো, আর ওটি ভালোভাবে থাকে আমার বোন হিসাবে ওকে আমি লালন পালন করবো, এবং কি ভালো হলে ওকে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করবো। পাগিলিকে হাতে দইরা গো রাজা বাড়িত গেল লইয়া রে। এইভাবে পাগলিকে দেখেন বুইনের কাছে নিয়া, বলে তুই যতন কইরা পাগলিকে দিবি রাখিয়া। পাগলি বড় বিপদগ্রস্ত,
ওর তোকে হই নাই বাজারের লোকেরা সব গয়োকে ছিঁড়ে খেতে চায় রে। পরের দিন ওই 8 জনে বাইগ দরবার লয় ডাকিয়া রাজা মিয়া পাগলিকে বাড়ির গেছে লইয়া। বিড়াল খায় না ভাজা মাছ গো কেবা বিশ্বাস করে, কারণ ওই রাজার ঘরে বউ নাই তার ঘরে, পাগলিকে গেছে গো লইয়া। কারণ রাজা মিয়ার ঘরে বউ নাই, যুবক একটা ছেলে পাগলিকে নিয়ে গেল, সুন্দরী পাগলি রেখে তার রূপে মইজা পাগলি নিয়ে গেছে। বিড়াল খায় না ভাজা মাছ, এটা কোন শালায় বিশ্বাস করে? গ্রামের সমস্ত লোকে ডাইকে রাজাকে বললো, তুমি এই পাগলিকে তাড়িয়ে দাও, পাগলিকে তাড়িয়ে দাও। বলতেছে না, আমি পাগলিকে তাড়াইতে পারবো না। কি করবে? পাগলি আমি হাতে ধরে আনছি, গাড়ি ধরে নামে দিতে পারবো না। তাই বলো তাহলে সমাজের থেকে তোমাকে এক গড়িয়া করা হবে, যে হ্যাঁ এক গড়িয়া আমি থাকবো, কিন্তু পাগলিকে তাড়াইতে পারবো না। এমন তো অবস্থায় বাড়িতে দাদি আর বইনে বলতেছি যে ভাইয়া এই পাগলির জন্য সমাজ ধরে এক গড়িয়া করলো, এবং কি তোরে মারার জন্য শত শত লোক গ্রামের তোর বিরুদ্ধে খাটতেছে। হয়তো সন্ধ্যা তোকে কোনো সময় আঘাত করে মাইরা ফেলতে পারে, মাইরা ফেললে হয়তো আমরা তো দূরের কথা, ওই পাগলি তো দূরের কথা, আমাদের রাস্তায় বের হতে হবে। তাই আমরা বলতেছি কি পাগলিকে তাড়াতাড়ি তাড়াই দিই, রাস্তার পাগল রাস্তায় যাই গিয়া। বলতেছে না রে, আমি হাতে ধরে না গাড়ি ধরে নামে দিতে পারবো না। এমন অবস্থায় গো দেখেন 6টা মাস গেল, আস্তে আস্তে গ্রামের লোকে আরো জটিল করিল, রাজার উপর সবাই কাল। রাজার বিপদ গেল হইয়া, একদিন ওই ফুলমতি কয় দাদিকে ডাকিয়া, রাজা বাইতো গেছে দোকানে, একটা কাজাই করিয়া ভাইয়া আসার আগে পাগলিকে গো দাদি দেই না কেন তারাইয়া রে। কারণ সারা গ্রামের মানুষ ভাইয়া শত্রু হইছে, তবু ভাইয়া পাগলিকে তাড়াইতে চায় না। তাই ভাইয়া আজকে আসার আগেই চল দাদি ওকে ঝাড়া বিড়া করিয়া আমরা তাড়িয়ে দিই। শেষ পর্যন্ত পাগলিকে দুপুরে গোসলাস করে খাওয়াইছে। খাওয়া দাওয়ার পর বলতেছে পাগলি, ভাইয়া সকালে যাওয়ার সময় তোরে বিদায় দিয়ে গেছে, তুই বিদায় জাগা, ভাইয়া যেন তোর আইসা না দেখে। বলতেছে না, তা আমি যাবো না। কিটকিটি হাইসা বলেন, তা আমি যাবো না। আবার কাঁদে, আমাকে বিদায় দিয়ে গেছে, কিন্তু আমি যাবো কোথায়? আমি কার কাছে যাব? কোথায় যে কার কাছে ভাত চাবো? মানতেছে না। শেষে দাদি আর নাতিনে বলতেছে ওকে ঝাড়া বিটাই করে মাইরা বাই করে দিই। রাজা আসলে আমরা বলবো সে পাগলি, আপনি সেই শহীদ ছাই সে পলাইয়া আমাদের কাছে না বলেই গেছে। করছে কি, নাতিনে রয়েছে শলা হাতে, এদিকে দাদি নইছে এক কারাইল হাতে। দুজনে রীতিমতো মারপিট করতেছে। গেটের বাইরে এনে রাইকে আসে, আবার সোলার গেট ভাঙ্গা পাকা কেউ ভিতরে ঢুকা পড়ে। এমন তো অবস্থায় ওই সোলা দেয় কারাইল দেয়া কিসাম তো মারপিট করছে, সারা দেহে সোলার গাও ঢাও লাগিয়া রক্ত ঝরতেছে। সেটাতে গেটের বাইরেই পাগলি বৈশা বৈশা কামতেছে। দাদি এবং ফুলমতি গেটের সামনে বৈশা রয়েছে যে তোকে আর ভিতর বাইরে আমরা আসতে দেব না। সারা শরীরে রক্ত ঝরতেছে, পাগলি যার যার হয়ে কাঁদতেছে। এমন সময় রাজা মিয়া বাড়ি চলে যায়। গেটের কাছে গেলে পরে গো দেখেন দৃশ্য দেখতে পায় রে। পাগলির সারা শরীরে বাই গো রক্ত যায় জড়িয়া। রাজা তখন পাগলির দিকে রইল শুধু চাইয়া, শত্রু আমার ঘরেই থাকে।
পালতেছি ভাত দিয়া পাগলিকে আমি টাইনা আনছি রে বুইনে দিতেছে তারাইয়ারি কি লাভ হবে ফুলমতি রে পাগলিকে তারাইয়া এই বাড়িতে থাকবে পাগলি জনম বুড়িয়া ওরে না দেখলে মোর ভালো লাগে না উত্তমদের ক্ষতিও করে না ওকে না দেখলেই ভালো লাগে না ওকে কোনো ক্ষতি করতেছে আমি কামাই রুজি কইরা তোদেরও খানা দেই পাগলিকেও দেই তোরা তোর কাজ কইরা ওকে খাইতে দেস না আর আমি আজকে বাড়িতে নাই দোকানে গেছি তোরা মায়ের পিট কইরা ঝাড়া পিটা কইরা পাগলিকে তারাই তোর ব্যবস্থা করছিস ব্যাপারটা কি তোদের কি অসুবিধা হয়েছে সেটাতে বলতেছে সারা গ্রামের মানুষ শত্রু আমার কিছু করতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ কারণ আমি তো কারো ক্ষতি করি নাই এই পাগলিরও বাঁচার মতো অধিকার আছে মানুষের জন্ম নিছে আর আমার ইচ্ছা ছিল পাগলি আজীবন আমার বোন হয়ে এখানেই থাকবে তো আমার ঘরে যখন শত্রু আছে দুইটা ঘরে শত্রু নিয়ে বসত করা যায় পাগলি রে আমি তোরে বিদায় দিয়ে দিতেছি আজকে তোরে মারলো হয়তো আর পর তোকে মারপিট করতে পারে তাই তুই আমার এখান থেকে দুঃখ লাঞ্ছনা কেন পাবি তোর যেদিকে মন চায় সেদিকে তুই চলে যাবে তোর আমি দুঃখ কষ্ট দিতে চাই না তোর কান্না দেখলে আমার ভালো লাগে না কিন্তু কেন কিসের জন্য তাও তো আমি জানি না পাগলি তুই যদি ভালো থাকতি আমি জিজ্ঞাসা করে জানতে পারতাম কোথায় তোর বাড়ি কোথা থেকে তুই আসলি তুই কেন পাগল হলি এই বয়সে তুই কেন পাগল হলি কারণটা কি তোর মাথা তো ঠিক নেই তুই তো বলতে পারবি না তাই আমার দুঃখ তোর কাছে আর বলা হবে না পাগলি তখন কানতে রে লাগলো কি গেলা শুনাইয়া রাজা বাই নিজেও তুমি গো আজকা বিদায় দিলা দিয়া রে তুমি যদি দিলা রে বিদায় আমি যাই চলিয়া যাওয়ার আগে একটা কথা যাই তোমায় বলিয়া দেখা পাইলে কইও রে খবর অনেক দিন গেছে হইয়া আমার পরিচয় আমি গো রাজা ভাই তোমার যাই দিয়া রে কারণ আমি যখন যাইতেছি গা আমার মূল পরিচয়টা দিয়া আমি বিদায় নিয়ে চলে যাব তবে যদি কোনদিন তার দেখা হয় আমার কথা বইল সে পাগলি আমার এখানে আসছিল আমি তাকে ভাত কাপড়টা দীর্ঘ 6 মাস আমার এখানে রাখছি না সত্যিকার আমি পাগল নই আমি একটা সুস্থ মানুষ তুমি সুস্থ মানুষ কিন্তু পাগলের মতো এরকম ভূমিকা নিছো কেন যে আমি জানা সূত্রে আমার জ্ঞান থাকা সত্ত্বেও তোমার মতো সুস্থ মাথা থাকতেও আমি পাগল একটা ভূমিকা নিছি আসলে আমি পাগল না আমি কাঁদি হাসি আমার ইচ্ছায় শোনো তবে আমার কথা ফরিদপুরে জন্ম আমার ওগো রাজা ভাই বাবার নামটি ইজ্জত আলী গো রাজা ভাই তোমার জানাই রে ছোট কালে হাসতাম বলে মানুষের কুলে যাইয়া মা ও বাবায় নাম রাখি সাল গো রাজা ভাই হাসি বিবি কইয়া রে আমার দুঃখের কথা কেউ শুনে না
বছরের বয়স যখন আমার আগেল মরিয়া, সেই হতে কপালে মুর্গ রাজা ভাই দুঃখ গেল হইয়া রে। ও গো রাজা ভাই, এ জগতে আপন বলতে গো প্রাণের ভাই আর তো কেহ নাই রে। 16 বছর বয়সে যখন আমার হইল, মা মরিলে বাবা একটা বিবাহ করাইল। 16 বছর বয়স গইয়া আমার যখন হইয়া যায়, দুনিয়া সারিয়া বাবা গো দেখো হইয়া গেল বিদায় রে। ওর আগের সমস্ত হিস্ট্রি গুলা বিতরণ করে বলতেছে আর বুক ভাসিয়ে কাঁদতেছে। যাক, শেষ পর্যন্ত যখন আমার বাবাটাও 16 বছর বয়সে, যখন আমার 16 বছর বয়স আমার বাবা মারা গেল, আমার কোথাও বিয়ে হলো না, আমি গরিবের সন্তান বলে। শেষ পর্যন্ত আমার ইজ্জত মারার জন্য আমার সৎ মায়ের চেষ্টা করলো। গ্রামে এক মাতাব্বর, সে আমাকে মেয়ে সাব্যস্ত করে নিয়ে আমার প্রতি একটু মায়া হইয়া তার বাড়ির থেকে আমার একটা বিয়ার ব্যবস্থা করলো। কিন্তু কোথায় আমার স্বামীর বাড়ি, কোথায় গ্রাম, কোন থানায় তার বসতি, কোন জেলায় বাসস্থানটা আমি কিছুই জানি না। অচেনা একটা লোকের সাথে আমার বিয়ে হলো। মাতবরে ভালো একটা শাড়ি দিল আমাকে বিবাহের জন্য। যখন বাসর সজ্জায় গেলাম, তখন যেমন আমার স্বামী বাসর সজ্জায় দিয়ে বাম হাত দিয়ে আমার গোমটাটা খুলতে চেষ্টা করলো। আমি একটু অভিমান করে গোমটাটা খুলতে দিলাম না। একটুখানি পরে বাহিরি বাড়ি হঠাৎ করে গোরায় ফেলে রে গুলি গেল হইয়া রে। গরিবের বন্ধু কেউ নাই রে, শেষের বেলা দেখা গেল বাড়িতে ডাকাতি লইয়া আসিয়া। সেই দিন আমার কপালে রাজা ভাই গো আল্লাহ দুঃখ দিল লেখিয়া রে। আমার স্বামীর পকেটে রাজা ভাই 40টা টাকা ছিল। স্বামীর পকেটে থেকে টাকা ডাকাইতে লইয়া গেল। স্বামীর জামাটা নিল খুলিয়া, যাওয়ার বেলায় সেই না ডাকাত রে রাজা ভাই আমায় নিল দরিয়া রে। মনে মধ্যে কত আশা ছিল গো রাজা ভাই, স্বামীর কাছে বইয়া আমার দুইটা মনের কথা কো বলবো স্বামীকে বুঝাইয়া রে। যাক, ডাকাত সর্দার আমার মুখের দিকে তাকাইয়া বাঁশি হুঁচাল দিল। আমার স্বামীর সঙ্গে 40টা টাকা আসলো, টাকা 40টা নিয়ে গেল এবং কি তার গায়ের একটা জামা ছিল খুব সুন্দর, জামাটাও নিয়ে গেল। আমার স্বামীকে লাঠি দিয়ে বেড়ার মধ্যে ফেলে দিল
এবং কি ঢাকা সদর হুকুম দিল এই মেয়েটাকে নিয়ে নাও, এর আমার দরকার আছে। আমাকে জোর করিয়া তারা শূন্য করে নিয়ে রওনা হইল। আমি স্বামী স্বামী বলে শত শত চিৎকার করলাম, লাভ হইল না। সারা গ্রামের মানুষ কেউ সাড়া দিল না। যাইতে যাইতে উত্তর দিকে যাই দেখি সামনে মহা একটা নদী, সাগর, ওপার থেকে তিনটা নৌকা আসতেছে। তিনটা নৌকা আসতেছে। এখন আমি চিন্তা করে দেখি এটা ডাকাইতেরই নৌকা। এখন আমাকে নৌকায় উঠানো হইল। আমি চিন্তা করলাম ওপার নিলে আমার ইজ্জত আর থাকবে না, তাই আমি ইজ্জত রক্ষার্থে চিন্তা করলাম আমি জীবন দেবো কিন্তু ইজ্জত দেবো না। আমি নৌকার থেকে লম্ফ দিয়া সেই সাগরে, রাতের আধারে সাগরে পড়ে গেলাম। স্রোতে আমি অনেক দূরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ যে গেলাম আমার জ্ঞান আছে। তারপরে আমি কি হয়েছি না হয়েছি আমার আর জ্ঞান নাই। হঠাৎ করে হুশ পাইয়া দেখি রাজা ভাই আমি চেতন হইয়া বড় একটা হাসপাতালে গো রাজা ভাই আমি রইছি শুইয়া রে। নার্সের কাছে করলাম জিজ্ঞাসা আমি এখানে আসলাম কি করে। তারা বলল তুমি বাইজা ছিলা নদীর বালু সরে, নদীর মাঝি রায়ানিয়া এই হাসপাতালে তোমায় তারা গো সুন্দরী গিয়াছে রাখি রে। তারপর আমি বললাম আমাকে এক মুষ্টি করে ভাত দিবে, আমি কাপড় কেসে দিব, হাসপাতালটা ঝাড়ু দিব, কিন্তু তারা কেউ আমাকে আশ্রয় দিল না। শেষ পর্যন্ত আমাকে তাড়িয়ে দিল। শেষে পাগলের বেশ ধরে দেশ বিদেশে ঘুরা বেড়াই গো রাজা ভাই বলিলাম তোমার রে। কথা শুনে রাজা মিয়া গো তখন কাঁদতেছে বোগে বাসাইয়া। ফুলমতি কয় কাঁদস কেন ভাই পাগিলির কথা শুনিয়া। রাজা বলে দেখি সাইয়া 12 বছর আগে এই পাগিলি রে রে ফুলমতি করছিলাম আমি বিয়া রে। কথা শুনে পাগিলি গো যাইয়া পরের স্বামীর পায় তুমি তবে আমার স্বামী গো স্বামী মাফ কইরো আমায় রে। রাজা গেল তারে কইয়া আজকা থেকে জনম বরা গো আমার পাশে যাবি থাকি রে। আজকে হতে জনম বরা তুই আমার পাশে থাকবি বধূ হইয়া। স্বামী শ্রী দুইজনে গেল তাহারা যেই মিশিয়া। এই পর্যন্ত এই গানটায় আমি ইতি যাব দিয়া রে।